অনলাইনে তরুণ পুরুষদের নিয়ে 2 দশকের গবেষণা মোটের উপর একটা আশাবাদী ঐক্যমত্য তৈরি করেছে। অন্তর্ভুক্তিমূলক পুরুষতত্ত্বের বক্তব্য হোমোহিস্টেরিয়া অর্থাৎ সামাজিকভাবে সমকামী বলে চিহ্নিত হওয়ার ভয় যত কমে পুরুষের লিঙ্গ প্রকাশের অনুমোদিত পরিসর তত প্রশস্ত হয়, সমকাম ভীতি তার পাহারাদারির কাজ হারায়, আর একাধিক পুরুষ কোনো শ্রেণীক্রম ছাড়াই পাশাপাশি টিকে থাকে বলে জানিয়েছিলেন ম্যাককর্ম্যাক এবং অ্যান্ডারসন। ইউটিউবের ক্ষেত্রে এই তত্ত্ব এখন প্রায় প্রামাণিক একটা ফল দিয়েছে। ব্রিটিশ যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় পুরুষ ব্লগাররা বিপুল অনুসরণ অর্জন করেছেন ঠিক এই কারণেই যে তারা কোমল, আবেগগত, খোলা, অন্য পুরুষদের সঙ্গে স্পর্শকাতর এবং প্রকাশ্যে সমকামী সহযাত্রীদের সমর্থক। জনপ্রিয়তার মুদ্রাঙ্ক এখানে কোনো রকমের আধিপত্য নয়, বরং প্রামাণিকতা বলে জানিয়েছেন মরিস এবং অ্যান্ডারসন। এবং পরবর্তী গবেষণা এই ছবিটাকে আরও জটিলতর করে তুলেছে। গেমিং ব্লগ এর মতো আধিপত্যবাদী পৌরুষের ভূখণ্ডেও সমলিঙ্গ ঘনিষ্ঠতা এবং আত্মপরিহাস অবশিষ্ট নারী বিদ্বেষের পাশাপাশি বাস করে। এবং এই গবেষণা ধারায় একটি কাঠামোগত অন্ধবিন্দু রয়েছে। এর বিষয়েরা প্রায়ই সকলেই বিষমকামী, ইংরেজিভাষী এবং সবচেয়ে জরুরি কথা কৌতুকের লক্ষ্যবস্তু তারা নন। অন্তর্ভুক্তিমূলক পুরুষ সেই বিষমকামী পুরুষদের বর্ণনা করে যারা নারীত্ব থেকে নিরাপদে ধার করতে পারেন, কারণ ধার নেওয়া জিনিস ফেরত দেওয়া যায়, আর যার কাছে নারীসুলভ চিহ্নায়ন কোনো পোশাক নয় বরং আরোপিত শর্ত, যার উপরই তার সমগ্র বাজার অবস্থান দাঁড়িয়ে আছে এবং যার পক্ষে সেই চিহ্নায়ন ফিরিয়ে দেওয়া অর্থনৈতিকভাবে অসম্ভব। তার সম্পর্কে এই তত্ত্ব প্রায় কোনো কিছুই বলে না। সমকামী ইউটিউবারদের নিয়ে যতটুকু গবেষণা হয়েছে তা মূলত তাদেরই নিয়ে হয়েছে যারা স্বীকারোক্তিমূলক কামিং আউট ব্লগ এর মাধ্যমে অপ্রথাগত যৌনতাকে একটি লুক্রেটিভ সেলিব্রিটি ব্র্যান্ড বা এক লাভজনক তারকা ব্র্যান্ড এ রূপান্তরিত করেছেন। লাভলক দেখিয়েছেন যে এই জনরাটি একটি সংকীর্ণ, নয়া, উদারনৈতিক বা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য সমকামী তরুণ কর্তাসত্তা উৎপাদন করে, যা প্রামাণিকতা, আত্মব্র্যান্ডিং এবং ব্যক্তি উদ্যোগের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং সেই প্রক্রিয়ায় বিষমকামিতার স্বাভাবিকীকরণকেই পুনঃ প্রতিষ্ঠিত করে। অন্তর্ভুক্তিমূলক বিষমকামী ব্লগার আর আকাঙ্ক্ষিত সমরূপতাবাদী ব্লগার এর মাঝখানে দাঁড়িয়ে আছেন একটা তৃতীয় চরিত্র যাকে কোনো পক্ষই কখনো তত্ত্বায়িত করেনি। সেই দেশজভাষী প্রান্তিক যৌনতার কৌতুক শিল্পী যার দৃশ্যমানতা তৈরি হয় সম্পর্ক, যোগ্যতা বা স্বীকারোক্তি থেকে নয় বরং উপহাস থেকে, প্রথমে নিজের এবং পরে অন্যদের। যুবকর্মের রোল মডেল বা আদর্শ চরিত্রের বয়ান নিয়ে ব্যাচলেয়ার এর সমালোচনা এখানে অত্যন্ত শিক্ষণীয়। পুরুষ আদর্শ চরিত্রের দাবি আসলে ভদ্র পৌরুষের সামাজিক পুঁজির কারবার করে এবং অনিবার্যভাবে সেই সব পৌরুষকে অস্বীকার করে যারা ভদ্রতার পরীক্ষায় উত্তীর্ণ হয় না। প্রান্তিক যৌনতার কৌতুক শিল্পী সেই অস্বীকৃত অবশেষ কোনো আকাঙ্ক্ষিত মূর্তি নন বরং একটি প্রতি আদর্শ। এবং এই আলোচনায় আমরা প্রশ্ন করব যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে ঠিক কি ঘটে যখন এক তরুণ প্রান্তিক যৌনতার পুরুষের জনজীবনে প্রবেশের একমাত্র কার্যকর পথটি এই অবস্থানের মধ্য দিয়ে যায়। এই ধরনের আলোচনার মধ্যে কোনো রকমের প্রতিবেদন করা সম্ভব নয়, বরং কাঠামো নির্মাণ করা সম্ভব, এবং সেই কাঠামোটা কেন নির্মাণ করা সম্ভব সেই প্রসঙ্গে আমরা কিছু প্রাপ্য উপকরণ নিয়ে আলোচনা করব যেগুলো অসমভাবে বণ্টিত হয়েছে গোটা সাংস্কৃতিক পরিসরে। কিছু উপাদান সূচিবদ্ধ সংবাদ প্রতিবেদনে নথিভুক্ত এবং কিছু কেবলমাত্র বিতর্কিত দাবির বাংলা ভেরিওতে এই প্রতিবেদন হিসেবে রয়েছে, আর কিছু বিষয় সূচিবদ্ধ মাধ্যমের ক্ষেত্রে কোনোভাবে উদ্ধারযোগ্য নয়। এবং এই অসমতাকে এখানে একটা প্রথম স্তরের ফল হিসেবে ধরে নিয়ে কারা প্রাতিষ্ঠানিক গুরুত্বের ক্ষেত্রে ঠাঁই পান সেই প্রশ্নটা আমরা উস্কে দেব। এবং এই কাঠামোর পরিসরে আমরা প্রথমে যে তত্ত্বটি নিয়ে আলোচনা করতে চাই সেটা পরিবেশন শিল্পের চিরাচরিত মারও ধরে নেয় যে পরিবেশক আর পরিবেশনের মধ্যে একটা স্থিতিশীল ফাঁক রয়েছে। গোয়াফম্যান এর 1959 সালের নাট্যতত্ত্ব একটা নেপথ্য অনুমান করে যেখানে সম্মুখ রূপটা পরিচালিত হয়, এবং বাটলার এর উদ্ধৃতি নির্ভর সম্পাদনশীলতা কোনো অন্তর্গত উৎস অস্বীকার করে, তবু কাজ এবং কর্তার মধ্যে পৃথকতা ধরে রাখে। এবং তারপর রিস্টোরড বিহেভিয়ার সংক্রান্ত তত্ত্বটি পরিবেশনকে মহড়া দেওয়া আচরণ খণ্ড হিসেবে বর্ণনা করে, এবং ওয়াসল্যান্ডার ফাপ এর ক্ষেত্রটিকে 3টি স্তরে সূত্রবদ্ধ করেন: প্রকৃত ব্যক্তি, পরিবেশন পার্সোনা, চরিত্র। এবং এই কাঠামোই ফাপ তারকা এবং ইনফ্লুয়েন্সার এর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন পার্থক্য টানে। এর প্রসঙ্গত পরিসরে অন্তর্ভুক্তিমূলক পৌরুষতত্ত্ব এখানে বর্ণনা হিসেবে নয় বরং তুলনার মানদণ্ড হিসেবে আলোচনা করব, এবং এর অভিজ্ঞতা ভিত্তি অ্যাংলো আমেরিকান, এবং এর কার্যকারণ চালক হোমোহিস্টেরিয়ার অবনমন এমন এক বাংলা জনপরিসরে ধরে নেওয়া যায় না যেখানে সমলিঙ্গ ঘনিষ্ঠতার অপরাধ মুক্তি সাম্প্রতিক, যেখানে রূপান্তরকামী আইন স্বীকৃতি এবং দেশজ লিঙ্গবিচ্যুত শ্রেণীবিন্যাস পরস্পর পৃথক বংশধারা মেনে চলে, এবং যেখানে পুরুষরা নারী সুলভতাকে সমকামীর সঙ্গে গুলিয়ে ফেলা আজও একটি সামাজিক সজীব উপকরণ হিসেবে আলোচিত হয়। এবং ফল এই একই জাতীয় সংস্কৃতির
ভেতরেই স্থান বেঁধে পৌরুষ মনোভাব তীব্রভাবে বদলায়। এই মডকে গোটাগুটি রপ্তানি করার বিরুদ্ধে সতর্ক করে ন্যায় স্টর্ম এবং সহলেখকেরা দেখান কিভাবে পৌরুষ নিয়মের আত্মীকরণ কেবল প্রজন্মগত গোষ্ঠীভেদ নয় বরং কাঠামোগত প্রেক্ষিতে একটা বিশেষ অনুসারে বিন্যস্ত হয়। এবং একজন বাঙালি প্রান্তিক যৌনতার ভেরিও নির্মাতার বিশ্লেষণ গে বা সমকামী বর্গটার মধ্যে দিয়ে বিকৃতি ছাড়া এগোতে পারে না। দত্ত এবং দত্ত রয় দেখিয়েছেন যে পূর্ব ভারতে কোতি নামটা একটা দেশজ শ্রেণীচিহ্নিত নারী অভিমুখী অবস্থানকে নির্দেশ করে, যার সঙ্গে এনজিও এবং উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমদানি হওয়া পরিচয় বর্গগুলির সম্পর্ক অসম, কখনো যোগ সম্পর্কের বা কখনো বিরোধিতার। তাই কোতি সংস্কৃতিকে আলোচনা করা উচিত পুনর্দখলযোগ্য গালাগালি হিসেবে নয়, বরং প্রান্তিক যৌনতার এবং প্রধানত সমকামী পুরুষ সংস্কৃতির প্রতিশব্দ হিসেবে, কারণ এটা একটা স্বতন্ত্র চিহ্নায়নিক এবং অর্থনৈতিক পথ যার নিজস্ব সম্বোধন, নিজস্ব ভাণ্ডার এবং নিজস্ব দর্শকও রয়েছে। এর পাশাপাশি আমরা অবশ্যই ক্ষুদ্র অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করব, যেখানে 4টি ব্যবস্থা এর ভার বহন করে। ভ্রাউজেন এর সুপারস্টার অর্থনীতি ব্যাখ্যা করে কেন পরিবেশন প্রায় শূন্য প্রান্তিক ব্যয় পুনরুৎপাদিত হলে অনুভূত মানের সামান্য ফারাক ও উত্তল বিজয়ী স্বপ্নায় ধরনের প্রতিদান তৈরি করে। আবজেন এর 2016 সালের ভিজিবিলিটি লেবার দৃশ্যমানতা শ্রম সেই অপরিশোধিত শ্রমের নাম যা দৃশ্যমান থেকে যাওয়ার জন্য ব্যয় হয়। প্ল্যাটফর্ম শাসক বিষয়ক গবেষণায় দেখা যায় যে এই শ্রম সম্পাদিত হয় অস্বচ্ছ তদারকি আমলাতন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে, এবং প্রান্তিক যৌনতার বিষয়বস্তুর প্রতি ইউটিউব এর আচরণ আসলে বৈচিত্র্য প্রশাসন, যেখানে প্রান্তিক যৌনতার ভেরিও নির্মাতাদের একই সঙ্গে আহ্বান করা হয় এবং ঝুঁকি হিসেবে দূরে সরানো হয়। এবং উইলিয়ামসন এর সম্পর্ক নির্দিষ্টতা এবং হোল্ড আপ সমস্যা ব্যাখ্যা করে কেন যে ভেরিও নির্মাতার ব্র্যান্ড তার নিজেরই রূপান্তরিত মুখ, তিনি সেই সম্পদ অন্যত্র পুনর্বিনিয়োগ করতে পারেন না। এবং বহুমাধ্যমিক নিগ্রহ বিশ্লেষণটার ক্ষেত্রে মিম কেবল বিষয়বস্তুর বাহক নয়, এগুলো সম্পাদনমূলক কাজ করে যা যৌথ পরিচয় গঠন করতে পারে। এবং এদের নিগ্রহমূলক রূপভেদ আসলে গণনামূলকভাবে অত্যন্ত কঠিন, কারণ ছবি অর্থ এবং লেখার মাধ্যমে এমনভাবে বণ্টিত থাকে যা এক মাধ্যমিক বা সরল সংমিশ্রণ কোনো মডক কোনোভাবে পুনরুদ্ধার করতে পারে না। এবং লেন এবং সহলেখকেরা 2025 সালে এর উত্তরে একটা বহু এজেন্ট কাঠামো দেন, যেখানে ভাষা মডগুলি নির্দিষ্ট ভূমিকা নেয়। ইন্টারনেট ইউজার বা সাধারণ ব্যবহারকারী এবং ইন্টারনেট সুপারভাইজার তদারককারী এবং শূন্য নমুনা শ্রেণীবিন্যাসের আগে একাধিক আলোচনা পর্বে একটি দৃষ্টি বিশেষজ্ঞকে জেরা করে এই কাঠামো 6626টি মিম এর গোট বেঞ্চ বা গ্রেটেস্ট অফ অল টাইম বেঞ্চ সংকলনে বিদ্বেষ, নারী বিদ্বেষ, আক্রমণাত্মকতা, শ্লেষ এবং ক্ষতিকরতার নিরিখে মূল্যায়িত হয়েছে। এই ক্ষেত্রে যারপরনাইভাবে যে তুলনা আহ্বান করা হয় লেডি গাগা এবং নিকি মিনাজ বা কোনো পুরুষ ভাব তারকার বিপরীতে অনলাইন ইনফ্লুয়েন্সার বা ভিডিও নির্মাতা, তাকে সবচেয়ে সঠিকভাবে নির্দিষ্ট করা যায় যার মাধ্যম বা মাপের পার্থক্য হিসেবে নয়, বরং চুক্তির পার্থক্য হিসেবে। ভাব পার্সোনা চলে উচ্চ চরিত্র নিম্ন আত্মবন্দোবস্তে। লেডি গাগার প্রকাশ্য পরিচয় পরিচালিত হয় এমন একটা সচেতনভাবে নির্মিত কৌশলের মাধ্যমে যা টিকে থাকে একটা নামকরণ যন্ত্র, একটি সমষ্টি দ্য হাউস এবং জীবনীর স্পষ্ট প্রত্যাখ্যানের উপর ভর করে। এবং নিকি মিনাজ এর বিকল্প সত্তাগুলিও এইভাবেই কাজ করে, তারা আগ্রাসন, যৌন স্পষ্টতা এবং জাতি লিঙ্গ প্যারোডির মাধ্যমে এমন সমস্ত স্বরব্যবহারের ছাড়পত্র দেয় যা ব্যক্তির উপর আরোপিত হলে সামাজিকভাবে ব্যয়বহুল হতো, কারণ দর্শক চুক্তি সেগুলোকে চরিত্রের খাতায় লেখে। ওয়াসল্যান্ডার এর 2021 সালের 3টে স্তরই এখানে পুরোপুরি সক্রিয়। দর্শক চরিত্রটিকে কেনেন, পার্সোনাকে সহ্য করেন এবং ব্যক্তির কাছে কেবল আনুষ্ঠানিক প্রবেশাধিকার পান। পুরুষ ভাব তারকার ক্ষেত্রেও ব্যবস্থাটি অভিন্ন, উপরন্তু বাড়তি সুরক্ষা এই যে বিষমকামী পৌরুষের বাড়াবাড়ি সাংস্কৃতিকভাবে আগে থেকেই বৈধ। ইনফ্লুয়েন্সার চুক্তি এই বিন্যাসটাকে পুরোপুরি উল্টে দেয়। তার পণ্য হলো একটি আপাত অমধ্যস্থ আত্মে প্রবেশাধিকার, আর মুদ্রাঙ্ক হলো প্রামাণিকতা। এবং প্রামাণিকতা এখানে কোনো কাজের ধর্ম নয়, বরং আন্তরিকতা, পরিশ্রম এবং অনকলিপনা, যেটা নিয়ে দর্শকদের অবিরত পুনঃ সমঝোতাহীন রায় প্রকাশিত হয়। জাভি মিল্টনার এবং অন্যান্য বিশেষজ্ঞরা দেখান সেই রায় ঘুরে গেলে কি ঘটে। ইনফ্লুয়েন্সার বিরোধী হেই প্লাগগুলি আসলে প্রামাণিকতা পাহারার সংগঠিত সমাজ, যারা কর্মজীবন, সম্পর্ক এবং চেহারা জুড়ে ছাঁচে ঢালা দ্বিচারিতার অভিযোগ চালিয়ে যায়। এমন নজরদারি যা প্রবলভাবে লিঙ্গায়িত এবং যা কাঠামোগত ব্যর্থতার বদলে ব্যক্তিকে নিশানা করে। কাঠামোগত কথাটি হচ্ছে কি যে ইনফ্লুয়েন্সার বা ভেরিও নির্মাতার কোনো চরিত্র স্তর নেই যা আঘাত শুষে নিতে পারে। নিকি মিনাজ একটি বিকল্প সত্তাকে অবসরে পাঠাতে পারেন, কিন্তু এক ভেরিও নির্মাতা বা ইনফ্লুয়েন্সার হিসেবে সেখানে কেবল নিজেকেই তিনি অবসরে পাঠাতে পারেন। এবং জিওর এর প্রথম বছর নিয়ে জনাথন অ্যান্ডারসন এর এই ধরনের এক বিবরণ ঠিক এই কারণেই শিক্ষণীয় যে তা যে সংস্কৃতির বাইরে থেকে আসে। তিনি বলেছেন তিনি 3টি পৃথক পার্সোনা বজায় রাখেন: ওয়ার্ক জনাথন, পাবলিক জনাথন এবং প্রাইভেট জনাথন, কাজের জনাথন, প্রকাশ্য জনাথন এবং ব্যক্তিগত জনাথন। এবং প্রাতিষ্ঠানিক প্রকাশের প্রথম মাসগুলিকে তিনি বর্ণনা করেছেন টালমাটাল এক পরিস্থিতি হিসেবে। You would go
on Instagram and it'll be like, oh my god, this is a nightmare. Instagram খুললেই মনে হতো, হে ভগবান, এটা তো পুরোপুরি একটা দুঃস্বপ্ন। তার মতে শিল্পটা হয়ে উঠেছিল লাইক এ টিভি শো, একটা টিভি অনুষ্ঠানের মতো। কৃতিত্ব অর্জনের অর্থ ছিল এইটুকু শেখা, you have to always know where you're going. No one else does, but you know. আর সেই দখল শেষ বিচারের সংঘাত ডেকে আনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অ্যান্ডারসনের পিছনে এমন একটা প্রতিষ্ঠান রয়েছে যা একটা অবাণিজ্যিক পরীক্ষাগারে অর্থ যোগায়। তিনি খচরকে বলেন দি ফাউন্ডেশন অফ দ্য হোল বিজনেস, গোটা ব্যবসার ভিত। এবং পড়ার মতো কি আছে এই প্রশ্নটাকে কোয়াইট রিডাকটিভ বা বেশ সংকীর্ণ বলে খারিজ করে দেন, কারণ তাতে you're already forcing it towards commerce rather than asking what the idea or the emotion is. আপনি আগেভাগে জিনিসটাকে বাণিজ্যের দিকে ঠেলে দিচ্ছেন, ভাবনাটা বা অনুভূতিটা কি ছিল তা জিজ্ঞাসা না করে। এবং স্বাধীন ক্রিয়েটর এর কোনো কিছু নেই, প্রতিটি একক উৎপাদনকে অর্থে রূপান্তরিত হতেই হবে। স্যান্ডি শাহার উত্থান একটা ভাইরাল বস্তুতে চিহ্নিত, একটা মিম যা গড়ে উঠেছিল বারবার উচ্চারিত একটি কণ্ঠশাব্দিক অভ্যাসের উপর, যেটা হলো কাদা কাদা বা কাদা কাদা, ডার্ট ডার্ট মিম, এবং যা যুক্ত ছিল একটি স্বতন্ত্র মুখ ও শরীরী উপস্থাপনার সঙ্গে। খুঁটিনাটি যাই হোক না কেন, এমন একটা আবিষ্কার ঘটনার একটা সাধারণীকরণযোগ্য গঠন রয়েছে এবং এই ঘটনায় গোটা আলোচনাটার কবজা। এর তিনটি ধর্ম রয়েছে এবং এটি উৎসে অনিচ্ছাকৃত এবং ধারাবাহিকতায় স্বেচ্ছাকৃত। ভিডিও নির্মাতা নিজের শরীরী গঠনের কৌতুক পাঠ নির্মাণ করেননি, কিন্তু তারপর তাকে বেছে নিতে হয় তিনি সেই পাঠের রচয়িতা হবেন কিনা। এটা উচ্চ ফলনশীল এবং তাৎক্ষণিক একটা বিষয়বস্তু যা প্রচলিত বিষয়বস্তুর শ্রমের বছরের পর বছরের চেয়ে বেশি বিস্তার একটি বস্তুতেই এনে দেয়। আর এটাকে উইলিয়ামসন এর অর্থ সম্পদ নির্দিষ্ট আলোচনায় সৃষ্টমূল্যের একটা বিশিষ্ট মুখ, কণ্ঠ এবং শরীরের মধ্যে প্রথিত একটা আলোচনা, এবং প্রায় সম্পূর্ণ ক্ষতি ছাড়া এই ব্যাপারটা অন্য কোনো ব্যবহারে স্থানান্তরযোগ্য নয়। আর একজন কৌতুক অভিনেতা একটি চরিত্রকে অবসরে পাঠাতে পারেন, কিন্তু যে ভিডিও নির্মাতার চরিত্রই তার শারীরিক গঠন, তিনি তা করতে পারেন না। এই আবদ্ধতা যে নৈতিক চিত্র গঠন করে তা স্বতন্ত্র, উচ্চ ফলনশীল এবং সম্পদ নির্দিষ্ট একটি আবিষ্কারের যুক্তিসঙ্গত উত্তর হলো নিবিড়ীকরণ আর শরীর রূপান্তর, অভ্যাসটির আরও অতিরঞ্জন, স্বরের আরও চড়া ধাপ এবং প্রতিটি বৃদ্ধি বিকল্পের, অর্থাৎ একটি গম্ভীর উপহাসমূক্ত প্রকাশ্য আত্মের ব্যয় বদল বাড়িয়ে দেয়, কারণ দর্শককে শেখানো হয়ে গেছে শরীরটিকেই কৌতুক হিসেবে ধরতে বা আলোচনা করতে। এবং ক্রিয়েটর বা ভিডিও নির্মাতার কেবল একটি যে জনরা রয়েছে সেটা নয়, তিনি সেই জনরা। এবং যে তরুণ প্রান্তিক যৌনতার পুরুষেরা একটি অপরিণত দেশজ ইন্টারনেট এর মুখোমুখি হন, তাদের প্রান্তিক যৌনতার কোনো ভিডিও নির্মাতার পূর্বসূরি ছাড়া, ম্যানেজার, আইনজীবী বা কোনো সংগঠন ছাড়া, এবং তুলনীয় মাপের কোনো বিকল্প প্রান্তিক যৌনতার অভিমুখ সংক্রান্ত জনপরিসর ছাড়া, তাদের ক্ষেত্রে চালিয়ে যাওয়ার চাপ ব্যক্তিগত দুর্বলতা নয়। এটা এমন একটা বাজারের অনুমেয় উৎপাদন যেখানে দৃশ্যমানতার একমাত্র প্রমাণিত পথটি হলো উপহাসের পথ। হার্পার এবং সহলেখকেরা নথিবদ্ধ করেছেন যে প্রান্তিক যৌনতার ক্ষেত্রে সমকামী এবং উপকামী কিশোরদের পরিচয় বিকাশে ইন্টারনেট এর একাধিক এবং প্রায়শই স্থিতিদায়ক ভূমিকা রয়েছে। আবিষ্কার ঘটনার গঠন ঠিক তার উল্টোটা সরবরাহ করে, এমন পরিচয় সংহতি যা প্রকাশ্য অপরিবর্তনীয় এবং আত্মব্যঙ্গের শর্তে বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত। এই ক্ষেত্রে ঝুঁকিটা এই নয় যে তরুণ পুরুষেরা অনলাইনে নিজেদের খুঁজে পান না, বরং ঝুঁকিটা এই যে তারা এক এমন আত্মকে খুঁজে পান যা অর্থ দেয় এবং অন্য কোনো আত্ম বহন করার সামর্থ্য তাদের থাকে না। জিওর এর অ্যান্ডারসন এর সমস্যা প্রতিষ্ঠানের মাপের সঙ্গে খাপ খাওয়ানো এবং তার অভ্যন্তরীণ টানাপোড়েনের পথ চলা, দীর্ঘমেয়াদী একটি দৃষ্টিভঙ্গি স্থাপন করতে শুরু করা ক্রিয়েটর এর সমস্যার উপর প্রায় হুবহু বসে যায়। শুধুমাত্র এই পার্থক্যটা বাদে জিওর স্বীকার করে যে সেটা হলো একটা প্রতিষ্ঠান, ইউটিউব সেটা করে না। এখানে ভিডিও নির্মাতা মুখোমুখি হন এক সত্তার যা তার আয়, দর্শক গঠন এবং পুরনো ভান্ডারের টিকে থাকা এবং অনুমোদিত প্রকাশের সীমা নির্ধারণ করে, অথচ নিজেকে উপস্থাপন করে নিরপেক্ষ পরিকাঠামো হিসেবে। এই আমলাতন্ত্র প্রান্তিক যৌনতার বিষয়বস্তুকে পরিচালিত বৈচিত্র্যের মাধ্যমে সামলায়, দৃশ্যমান উদযাপনের সঙ্গে জুড়ে থাকে বিজ্ঞাপনদাতাদের নিঃশব্দ ঝুঁকি হ্রাস, এবং তাতেই জন্ম নেয় সেই বিকৃতি যেখানে প্রান্তিক যৌনতার বিষয়বস্তুকে একই সঙ্গে অন্তর্ভুক্তির নামে প্রচার করা হয় এবং স্পর্শকাতর বলে অমুদ্রায়িত করা হয়। অ্যান্ডারসন এর কৌশল বেশ নিঃশব্দ হয়ে ওঠা, প্রতিরোধের সঙ্গে অবিরত মানিয়ে নেবার বদলে চূড়ান্ত অবস্থাটিকে দৃষ্টিতে ধরে রাখা নির্ভর করে প্রাতিষ্ঠানিক সাহিত্যের উপর। কিন্তু ভিডিও নির্মাতার তা নেই। কুথর এর সমতুল্য একটি লোকসানি পরীক্ষাগার রয়েছে যেখানে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বিকশিত হতে পারে, তার জন্য প্রয়োজনীয় সঞ্চিত পুঁজি বা একজন পৃষ্ঠপোষক রয়েছে। তার অভাবে দৃষ্টিভঙ্গি সংকুচিত হয়ে দাঁড়ায় ব্র্যান্ড সঙ্গতিতে। আর কৌতুক শরীরের ক্ষেত্রে ব্র্যান্ড সঙ্গতির
অর্থ পুনরাবৃত্তি। কোনো ভিডিও নির্মাতা নিজের ব্র্যান্ডের জন্য যে জোরের সঙ্গে এই দৃষ্টিভঙ্গি দাবি করেন তা তাই রচয়িতা স্বাধীনতার প্রমাণ নয়, বরং আবদ্ধতার অধীনে তা প্রায়শই সেই স্বাধীনতার অনুপস্থিতিরই প্রমাণ, কারণ দাবি করার মতো একটা দৃষ্টিভঙ্গির দাম বাজার আগে থেকেই ঠিক করে রেখেছে। এবং এই ঘটনার সবচেয়ে কঠিন উপাদানটি কৌতুক পার্সোনা এবং আন্তঃব্যক্তিক সহিংসতার প্রকাশ। এই দুই সংযোগস্থল নিয়ে এবং প্রকাশ্য অবস্থানটি অত্যন্ত সাবধানে আলোচনা করা প্রয়োজন, কারণ বাংলা ডিজিটাল সমাজ মাধ্যম জানিয়েছে যে স্যান্ডি সাহা প্রকাশ্যে বাংলা ধারাবাহিকের অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে নানা হেনস্থার অভিযোগ এনেছেন, এবং সেই অভিযোগ মূলত সরাসরি সম্প্রচারিত এবং স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমেই উত্থাপিত এবং পুনরাবৃত্ত হয়েছে, কোনো আইনি নথিভুক্তি বা প্রাতিষ্ঠানিক অভিযোগের আগেই, এবং এগুলি অভিযোগ এবং এগুলোর কোনো বিচার হয়নি। এবং এই বিশ্লেষণের বস্তু দাবির সত্যতা নয়, বরং তার গ্রহণ রূপ কেন এই স্বরে দেওয়া একটি প্রকাশ সমর্থন বা খণ্ডনের বদলে বিভ্রান্তি উৎপাদন করে। এবং মূলত যে সমস্ত ব্যবস্থাগুলো এই ক্ষেত্রে দায়ী সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে লভলক এর কথায় প্রান্তিক জনতার আবেগ প্রকাশের জন্য ইউটিউবের হাতে একটি অত্যন্ত প্রথাবদ্ধ ছাঁচ রয়েছে, কামিং আউট ব্লগ, যার চিত্রনাট্য গোপনতা থেকে কষ্ট হয়ে গ্রহণ এবং গর্বের দিকে এগোয়, এবং যার বাণিজ্যিক প্রতিদান হলো নিবিড়তর পরাসামাজিক বন্ধন এবং গণমাধ্যম স্বীকৃতি। এই ছাঁচে অভ্যস্ত দর্শক পরবর্তী সব প্রকাশকেও এর মধ্যে দিয়েই পড়েন, এবং হেনস্থার অভিযোগ এর ক্ষেত্রে এমন কোনো বাঁক নেই, তা একজন তৃতীয় পক্ষকে জড়ায় এবং তা এমন প্রতিক্রিয়া দাবি করে যা জোগানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়নি। যে চ্যানেলের ব্যাকরণ কৌতুক এবং যে সরাসরি সম্প্রচারণ আঙ্গিকের ব্যাকরণ উত্তরোত্তর তীব্রতা, তার ভিতরে প্রকাশিত হলে প্রকাশটি বিষয়বস্তু হিসেবেই হজম হয়ে যায় এবং জনরা সাক্ষ্যটিকে খেয়ে ফেলে। আর নিপীড়কের মুখোমুখি হওয়ার প্রচলিত আচরণ ভাণ্ডার, যার মধ্যে আমরা আলোচনা করতে পারি আনুষ্ঠানিক অভিযোগ, আইনি প্রক্রিয়া, বিচারিক নিষ্পত্তি, সমর্থিত প্রকাশ্য বিবৃতি, এই ব্যাপারগুলো গাম্ভীর্যের প্রক্রিয়াগত চিহ্ন বহন করে, প্রতিনিধিত্ব, সমর্থক প্রমাণ, ক্রমবিন্যাস, সংযম। কিন্তু ভিডিও নির্মাতা এবং ইনফ্লুয়েন্সার ভাণ্ডার বহন করে ঠিক উল্টো চিহ্ন, তাৎক্ষণিকতা, আবেগ, পুনরাবৃত্তি, সরাসরি সম্বোধন এবং মুদ্রায়িত মনোযোগ। এবং দর্শক দ্বিতীয় সেটটিকে পড়েন উদ্দেশ্য প্রণোদিত হিসেবে। প্রচলিত ধাঁচে মুখোমুখি হওয়ার এই প্রচেষ্টাকে ঘিরে বিভ্রান্তির কারণ এখানেই, তা এমন এক স্বরে পরিবেশিত হয়েছিল যাকে অগ্রাহ্য করতে সংস্কৃতি দর্শককে শিখিয়ে রেখেছে। এবং শেষমেশ আমরা পুরুষ এবং প্রান্তিক যৌনতার অভিযোগকারীদের সামনে দাঁড়ানো বিশ্বাসযোগ্যতার কাঠামো নিয়ে আলোচনা করতে পারি, যা সুনথিবদ্ধ এবং এই ঘটনার থেকে অত্যন্ত স্বাধীনভাবে আলোচনা করা যায়। ওয়েয়ার হালি এবং ক্রেগ তাদের প্রবন্ধের শিরোনামেই ধরা প্রত্যাশাটি নথিবদ্ধ করেছেন, নোবডি বিলিভস ইউ ইফ ইউ আর এ ব্লক। তুমি পুরুষ হলে তোমাকে কেউ বিশ্বাস করবে না। পুরুষের প্রকাশের প্রধান বাধা হিসেবে এই পর্যালোচনায় দেখা যায় যে পুরুষ ভুক্তভোগীর উপর ধারাবাহিকভাবে বেশি দোষ এবং কম ক্ষতি আরোপ করা হয়, আর সমকামী পুরুষ ভুক্তভোগীদের নিয়ে গবেষণা আরো বাড়তি বাধার কথা বলে, যা জন্মায় পরিষেবা এবং দর্শকদের প্রত্যাশিত বিষমকামী স্বাভাবিকতা থেকে। এবং জেনেভাস্কি এবং সহলেখকেরা দেখান পৌরুষ চর্চা কিভাবে সক্রিয়ভাবে আঘাতের আখ্যান নির্মাণে বাধা দেয়। প্রাপ্য পুরুষ স্বরগুলিতে আঘাতের ব্যাকরণই নেই, এবং এই বিচারে কৌতুক স্বর একটি পৌরুষ স্বর, তা ভঙ্গুরতাকে হাসির আবেদনে রূপান্তরিত করে, আর হাসি সেই একমাত্র প্রতিক্রিয়া যা সাক্ষ্যের সঙ্গে সহাবস্থান করতে পারে না। এবং এই ধরনের ঘটনা ইংরাজিতে বা হিন্দিতে না ঘটে বাংলায় কেন ঘটবে? বাঙালিয়ানা তারুণ্যের ইন্টারনেট সংস্কৃতিতে প্রবেশের একটা চূড়ান্ত সীমান্ত। এই প্রস্তাবটিকে আমরা অর্থনৈতিক, সাংস্কৃতিক দুই বিষয়বস্তু দিয়েই আলোচনা করতে পারি। অর্থনৈতিকভাবে ভারত দেশজ ভাষার ডিজিটাল বাজার প্রসারিত হয়েছে সস্তা মোবাইল ডেটা এবং কম দামের হ্যান্ডসেট এর মাধ্যমে, যা বিপুল দর্শক আয়তন তৈরি করেছে, কিন্তু ইংরেজি ভান্ডারের তুলনায় ধারাবাহিকভাবে কম বিজ্ঞাপন উৎপাদ সহকারে। ফলে একটা চাপ সৃষ্টি হয়। নির্দিষ্ট এক আয় অর্জন করতে এক বাংলাভাষী ভিডিও নির্মাতাকে ইংরেজিভাষী সহকর্মীর চেয়ে অনেক বেশি মনোযোগ উৎপাদন করতে হয়। রাউজেন এর সুপারস্টার যুক্তি এই ব্যবধানটাকে আরো বাড়িয়ে তোলে, যেখানে পুনরুৎপাদন ব্যয়হীন এবং দর্শক সামান্য ভালো পরিবেশকেই বেছে নেন, সেখানে প্রতিদান উত্তল এবং কেন্দ্রীভূত, কিন্তু পুরস্কার বক্ররেখার উপর পরম উচ্চতা নির্ধারণ করে বিজ্ঞাপন উৎপাদ। বাংলা জনসংস্কৃতিতে ভাষা, সাহিত্যিক পরিশীলন এবং ভদ্রতার মধ্যে একটা অস্বাভাবিক রকমের জোরালো সংযোগ রয়েছে, এবং সেই ভদ্রলোক উত্তরাধিকার, যার বিপরীতে স্থূল কৌতুক শরীরের স্বরগুলো লঙ্ঘন হিসেবে পাঠিত হয় এবং সেই কারণে আর্টিফ্যাক্ট ঘটনা হিসেবে গণ্য করা হয়। এই কারণেই বাঙালিয়ানা একটি সীমান্ত। বাঙালি তরুণেরা আসতে দেরি করেছিলেন বলে নয়, বরং দেশজ ভাষার ভদ্রতা নিয়ম, তার উল্লেখে এবং অ্যান্থিদের ভাষা, পাড়ার রাজনীতি ও ধারাবাহিকের মেলোড্রামার নির্দিষ্ট বুননে, যাতে লঙ্ঘনটি কেবল লক্ষ্য করা নয় বরং অনুভবও করা যায়। এবং প্ল্যাটফর্ম অর্থনীতি তাতে যা যোগ করে তা হলো দাম। প্রান্তিক যৌনতার ভিডিও নির্মাতাদের যৌন ব্যঙ্গ তার বৃহত্তম এবং সবচেয়ে নির্ভরযোগ্য মুদ্রায়িত দর্শক পায় প্রান্তিক যৌনতার দর্শকদের মধ্যে নয়, বরং বিষমকামী পুরুষ এবং নারীদের মধ্যে, যাদের কাছে এই উপকরণ কৌতুকের ছাড়পত্রে যৌন বিষয়বস্তুতে অনুমোদিত প্রবেশাধিকার এনে দেয় এবং কৌতুকটি অস্বীকারের সুযোগ
সুযোগ যোগায়, ফলে বিষমকামী সম্পৃক্ততায় বাজার নির্মাণ শক্তি যা চাহিদা রেখা নির্মাণ করে এবং চাহিদা রেখা তীব্রতাকেই পুরস্কার করে। ভেরিও নির্মাতারা তার ভেতরের পরিপূরক পণ্য, এই ক্ষেত্রে এই ব্যাপারটি ভালোভাবে স্থানান্তরিত হয়, এবং যে ক্ষেত্রে বাজেভাবে ব্যাপারটি স্থানান্তরিত হয় তা হলো চুক্তির অসমতা এবং হোল্ড আপ। মার্কিন মডেলের মামলা ইতিহাস অত্যন্ত শিক্ষণীয়, কারণ তরুণ ভেরিও নির্মাতারা তীব্র তথ্য অসমতার মধ্যে এবং স্বাধীন প্রতিনিধিত্ব ছাড়াই এমন এক চুক্তিতে সই করেছিলেন যা থাকা খাওয়া এবং প্রচারের বিনিময়ে যথেষ্ট পরিমাণ রাজস্ব এবং বিষয়বস্তুর অধিকার হস্তান্তর করত। এবং এই ব্যাপারটা যদি আমরা কম পারিশ্রমিকের আঞ্চলিক ভেরিও নির্মাতাদের ক্ষেত্রে প্রয়োগ করি, যাদের অনেকেই তরুণ, প্রান্তিক জনতার এবং শ্রমজীবী শ্রেণীর, যাদের পারিবারিক নিরাপত্তা জাল নেই, এই ধরনের ঘরটি তাদের শ্রমের প্রায় একক ক্রেতা হয়ে দাঁড়ায়। এই ধরনের একটা গবেষণামূলক আলোচনার ক্ষেত্রে থাকতে পারেন ঝগড়ুটে অর্পিতা, গরিব কাকুর ভাই, মনা এন্টারটেইনমেন্ট, বনিশা মণ্ডল, মন্টি রায় সহ এই বলয়ে আবর্তিত জনপ্রিয় মুখগুলো। বিশ্লেষণগতভাবে এটা একটা সুনির্বাচিত নমুনা কাঠামো যা সংঘাত কৌতুক, চরিত্র কৌতুক, বিনোদন ব্র্যান্ড এবং ব্যক্তি পার্সোনা আঙ্গিক জুড়ে বিস্তৃত, অর্থাৎ ঠিক সেই মিশ্রণ যা একটি ঘর মডেলের প্রয়োজন হতো। প্রামাণিকভাবে এদের কেউই সূচিবদ্ধ গবেষণা ভাণ্ডার বা মূলধারার সংবাদ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে উদ্ধারযোগ্য নন, এবং সেই অনুপস্থিতি এই অংশের ফল। একটা গোটা আঞ্চলিক ভেরিও নির্মাতার অর্থনীতি যা সুনির্দিষ্টভাবে প্রান্তিক জনতার এবং শ্রমজীবী একটি শ্রমশক্তিকে নিয়োগ করে এবং নড়বড়ে করে রেখেছে এই গোটা ব্যাপারটাকে। বর্তমানে গবেষণা এবং আইন যে সমস্ত প্রাতিষ্ঠানিক সংরক্ষণাগারের স্মরণ নেয় তার সবগুলির চৌকাঠের নিচে পড়ে রয়েছে এই ব্যাপারটি, এবং এই ধরনের সীমাবদ্ধতাগুলো একটা গবেষণামূলক চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুতর একটা ব্যাপার, কারণ এটা একটা কাঠামো প্রবন্ধের আলোচনার ক্ষেত্রে অভিজ্ঞতা ভিত্তিক গবেষণার দিকে আমাদের এগোনোর অনুমতি দেয় না। প্রান্তিক জনতার প্রতি আদর্শ কেবল অতত্ত্বায়িত নয় বরং অনথিভুক্ত। তাই এখানে আলোচিত বহুমাধ্যমিক উৎস সচেতন দেশজ দক্ষ গবেষণা পরিকাঠামো প্রান্তিক জনতার যেচিত শ্রমের অধ্যয়নে কোনো সংযোজন নয়, এখানে আদৌ অধ্যয়নযোগ্য কিছু রয়েছে কিনা সেটা থাকার একটা পূর্ণ শর্ত।